হ্যালো এভরিওয়ান, দ্য স্টুডেন্ট কর্নারের পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই। আমার প্রিয় ছাত্রছাত্রী, তোমরা যারা সপ্তম শ্রেণীর দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষা দেবে, তোমাদের জন্য একটি ভূগোলের প্র্যাকটিস সেট নিয়ে উপস্থিত হয়েছি। তোমাদের এবার পরীক্ষা হবে 50 নম্বর, সময় থাকবে 1 ঘন্টা 30 মিনিট। 1 নম্বর দাগে আছে সঠিক উত্তর নির্বাচন করো, যে কোনো 10টি। প্রথম প্রশ্ন দেখো, গ্রস্ত উপত্যকা দেখা যায় স্তূপ পর্বতে। পরের প্রশ্ন, বদ্বীপ নেই এমন একটি নদী হলো আমাজন। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর প্রাচীনতম ভঙ্গিল পর্বত আরাবল্লী। পরের প্রশ্ন, নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট একটি ভূমিরূপ হলো জলপ্রপাত। পরের প্রশ্ন দেখো, সিমেন্ট তৈরির কাজে লাগে চুনাপাথর। পরের প্রশ্ন, সবচেয়ে বেশি জল ধারণ ক্ষমতাযুক্ত মাটি হলো এঁটেল মাটি। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশে মোট দেশের সংখ্যা কত? 56টি। পরের প্রশ্ন, কঙ্গো নদী আফ্রিকার পশ্চিম দিকে অবস্থিত। পরের প্রশ্ন দেখো, দুটি পর্বতের মাঝে নিচু অংশকে উপত্যকা বলে। পরের প্রশ্ন দেখো, গ্রানাইট ও ব্যাসল্ট হলো আগ্নেয় শিলা। পরের প্রশ্ন, দুটি নদীর মধ্যবর্তী স্থলভাগ হলো দোয়াব। এবার 2 নম্বর দাগে দেখো, যে কোনো 10টি প্রশ্নের উত্তর দাও এক কথায়। প্রথম প্রশ্ন হচ্ছে, একটি প্রাচীন ভঙ্গিল পর্বতমালার নাম কি? আরাবল্লী পর্বত। পরের প্রশ্ন, ভারতের একটি স্তূপ পর্বতের নাম সাতপুরা। পরের প্রশ্ন দেখো, ভারতের একটি অন্তর্বাহিনী নদীর নাম লুনি। পরের প্রশ্ন দেখো, তাজমহল কোন শিলা দিয়ে গঠিত হয়েছে? মার্বেল পাথর। পরের প্রশ্ন, গঙ্গা নদী কোন হিমবাহ থেকে উৎপত্তি লাভ করেছে? গঙ্গোত্রী হিমবাহ থেকে। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর বৃহত্তম উষ্ণ মরুভূমির নাম কি? আফ্রিকা সাহারা মরুভূমি। পরের প্রশ্ন দেখো, ভারতের বৃহত্তম মালভূমির নাম কি? দাক্ষিণাত্যের মালভূমি। পরের প্রশ্ন, আফ্রিকা মহাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নাম কি? মাউন্ট কিলিমাঞ্জারো। পরের প্রশ্ন দেখো, জাপানের একটি আগ্নেয় পর্বতের নাম ফুজিয়ামা। পরের প্রশ্ন, ভি আকৃতি নদী উপত্যকা কি বলে? গিরিখাত। পরের প্রশ্ন দেখো, পৃথিবীর সর্বপ্রথম কোন শিলায় সৃষ্টি হয়েছে? আদি শিলা বা প্রাথমিক শিলা। পরের প্রশ্ন দেখো, আফ্রিকা মহাদেশে পূর্ব দিকে কোন মহাসাগরে অবস্থিত? ভারত মহাসাগর। এবার 3 নম্বর দাগে দেখো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 2 করে। প্রথম প্রশ্ন, ভঙ্গিল পর্বত কাকে বলে? উত্তর দেখো, ভূপৃষ্ঠের অবনমিত অঞ্চলে সঞ্চিত কোমল পাললিক শিলাস্তর প্রবল ভূ আলোড়নের ফলে সৃষ্ট অনুভূমিক পার্শ্ব চাপের প্রভাবে ভাঁজ পড়ে তরঙ্গাকারে যে পর্বত সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। পরের প্রশ্ন দেখো, স্তূপ পর্বত কাকে বলে? উত্তর দেখো, প্রবল মহীভাবক ভূ আলোড়নের ফলে শিলাস্তর কোথাও সংকোচন বা সংনমন, আবার কোথাও টান বা প্রসারণের জন্য ভূপৃষ্ঠ চ্যুতি সৃষ্টি হয়। দুটি চ্যুতির মধ্যবর্তী ভূখণ্ড উঁচু হয়ে উপরে উঠে এলে পৃথিবী পৃষ্ঠে হোস্ট বা স্তূপ পর্বতের সৃষ্টি হয়। পরের প্রশ্ন দেখো, জলবিভাজিকা কাকে বলে? কোনো উচ্চভূমির দুটি নদী ব্যবস্থাকে পৃথক করলে তাকে জলবিভাজিকা বলে। জলবিভাজিকার বিভিন্ন দিকে বয়ে যাওয়া জলে একাধিক ছোট ছোট জলধারার মধ্যে দিয়ে বয়ে গেছে মিলিত হয়ে মূল নদী। পরের প্রশ্ন দেখো, রেগুলিত কাকে বলে? রেগুলিত হচ্ছে মাটির সৃষ্টির প্রাথমিক পর্যায়ে এটি গঠিত হয়। মাটির সৃষ্টি হওয়ার আগে বিভিন্ন প্রাকৃতিক শক্তি দ্বারা শিলার উপরিভাগের ক্ষয়প্রাপ্ত, কখনো মূল শিলার ওপরে অন্যত্র চলে গিয়ে এই ক্রমাগত ও ক্ষয়প্রাপ্ত শিলা ভূমির ওপরে যে শিথিল আস্তরণ তৈরি করে তাকে রেগুলিত বলে। পরের প্রশ্ন দেখো, হামাদা ও ওয়াদি কাকে বলে? হামাদা যেসব অঞ্চলে শক্ত পাথরে ভর্তি, বালির অস্তিত্ব চোখে পড়ে না, তাকে হামাদা বলে। আর ওয়াদা হচ্ছে সোহারার বেশিরভাগ নদীগুলি আটলাস পর্বতের মধ্যভাগ উচ্চভূমি থেকে সৃষ্টি হয়েছে, তবে বেশিরভাগ নদীগুলি শুকনো, ও শুকনো নদীর খাতগুলি হচ্ছে ওয়াদি। পরের প্রশ্ন দেখো, আন্তর্জাতিক নদী কাকে বলে? যে নদী একাধিক দেশের মধ্যে দিয়ে প্রভাবিত হয় তাকে আন্তর্জাতিক নদী বলে। অর্থাৎ
আন্তর্জাতিক নদী এক বা এক দেশ থেকে উৎপন্ন হয়ে পার্শ্ববর্তী অন্য কোনো এক বা একাধিক স্বাধীন দেশের ওপর দিয়ে প্রভাবিত, যেমন এশিয়া মহাদেশের সিন্ধু, গঙ্গা, ব্রহ্মপুত্র, ইউরোপ মহাদেশের দানিউব, রাইন নদী, আফ্রিকা মহাদেশের নীল নদ প্রভৃতি হলো আন্তর্জাতিক নদী। পরের প্রশ্ন দেখো, রূপান্তরিত শিলা কাকে বলে? প্রাথমিক বা আদি শিলা, আগ্নেয় শিলা ও পাললিক শিলা অনেক সময় ভূগর্ভের প্রচণ্ড তাপ ও চাপ, উপরের শিলাস্তরের চাপ, রাসায়নিক বিক্রিয়া অথবা ভূ আলোড়নের ফলে পরিবর্তিত ও কেলসিত হয়ে এক নতুন ধরনের শিলা গঠন করে, তাকে রূপান্তরিত শিলা বলা হয়। বারখান কি? বারখান হচ্ছে মরু অঞ্চলে বায়ু সঞ্চয় কার্যের ফলে বায়ু প্রবাহে পথে তির্যকভাবে বা আড়াআড়িভাবে সৃষ্ট অর্ধচন্দ্রাকৃতি বালিয়াড়িকে বারখান বলা হয়। 4 নম্বর দাগে দেখো, যে কোনো 4টে প্রশ্নের উত্তর দাও, প্রত্যেকটির মান 3 করে, সমান সমান 12। প্রথম প্রশ্ন, ভঙ্গিল পর্বতে ভাঁজ দেখা যায় কেন? ভূত্বক গঠনকারী দুটি অভিসারী পাত অ্যাস্থেনোস্ফিয়ার ভাসমান অবস্থায় যখন একে অন্যের দিকে এগিয়ে আসতে থাকে, তখন এদের মধ্যবর্তী অংশে দীর্ঘদিন ধরে সঞ্চিত পলিরাশির ভাঁজ পড়ে ও তরঙ্গাকারে যে পর্বতের সৃষ্টি হয় তাকে ভঙ্গিল পর্বত বলে। পরের প্রশ্ন দেখো, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কাকে বলে? সমভূমি অঞ্চলে কোনো নদীতে অসংখ্য বাঁক দেখা যায়। নদীর এই বাঁক ক্রমশ আয়তনে বৃদ্ধি পায় এবং একসময় বাঁকের মধ্যবর্তী স্থান সংকীর্ণ হয়ে পরস্পরের কাছে এসে ক্ষয় পেয়ে দুটি বাঁক মিলিত হয় এবং নদী সোজা পথে চলতে থাকে। ফলে ফেলে রাখা নদীর বাঁকটিতে জল জমে হ্রদের সৃষ্টি হয়। এই হ্রদের আকৃতি অনেকটা ঘোড়ার খুরের মতো বলে এক অশ্বক্ষুরাকৃতি হ্রদ বলা হয়। পরের প্রশ্ন দেখো, মাটি কিভাবে সৃষ্টি হয়? মাটির সৃষ্টির পর্যায়কে কয়েকটি ভাগে ভাগ করা যায়। 1 নম্বর হচ্ছে মাটি দানার সৃষ্টি। শিলা থেকে বিভিন্ন প্রাকৃতিক প্রক্রিয়ায় চূর্ণ বিচূর্ণ হয়ে মাটির খনিজ পদার্থ তৈরি হয়। এই খনিজ পদার্থগুলি নদী, বাতাস প্রভৃতি দ্বারা পরিবাহিত হয়ে এক স্থানে সঞ্চিত হয়। পয়েন্ট দেখো, জৈব পদার্থের সংযুক্তি। মাটির অন্যতম প্রধান উপাদান হলো জৈব পদার্থ। প্রধানত উদ্ভিদ ও প্রাণীর দেহাবশেষ ও দেহজাত পদার্থ খনিজের সাথে যুক্ত হয়। পরের পয়েন্ট কি? সময় সাপেক্ষ। উপরের প্রক্রিয়াগুলি বহু সময় ধরে চলে। পরের প্রশ্ন দেখো, মিশরকে নীল নদের দান বলা হয়েছে কেন? নীল নদের ধারে গড়ে ওঠা প্রাচীন মিশরীয় সভ্যতা আমরা জানি, সভ্যতা গড়ে ওঠার জন্য জলের যোগান অত্যন্ত জরুরি। সেই কারণে প্রাচীন মানব সভ্যতাগুলি বেশিরভাগ নদীকেন্দ্রিক। নীলনদ অববাহিকা আফ্রিকা মহাদেশের এক গুরুত্বপূর্ণ অঞ্চল। মিশর দেশটি নীলনদ দ্বারা বিশেষভাবে উপকৃত। নীলনদ যদি না থাকতো তাহলে মিশর সাহারা মরুভূমির অংশ হয়ে যেত। কৃষি, পশুপালন, জলসেচ, জলবিদ্যুৎ, পরিবহন, অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে নীলনদের অবদান অপরিসীম। এক কথায় মিশরে যা কিছু সমৃদ্ধ নীলনদের জন্যই, তাই মিশরকে নীল নদের দান বলা হয়। বদ্বীপ কিভাবে সৃষ্টি হয়? নদীর নিম্ন প্রবাহে সৃষ্ট অন্তিম সঞ্চয়জাত ভূমিরূপ হলো বদ্বীপ। নদীর মোহনা সংলগ্ন স্থানে ভূমির ঢাল ও জলস্রোতের গতিবেগ প্রায় না থাকায় জন্য নদী দ্বারা বাহিত পদার্থসমূহ সেখানকার অগভীর সমুদ্র বক্ষে সঞ্চিত ও উচ্চ হয়ে মাত্রাহীন বাংলা ব অক্ষরের ন্যায় যে নতুন ভূমিরূপ সমুদ্রপৃষ্ঠের ওপর জেগে ওঠে তাকে বদ্বীপ বলে। যেমন গঙ্গা ও ব্রহ্মপুত্র নদীর মিলিত বদ্বীপ হলো পৃথিবীর বৃহত্তম বদ্বীপ। পরের প্রশ্ন কি দেখো, ভেল্ডা কি? ভেল্ডা হচ্ছে আফ্রিকা মহাদেশের দক্ষিণ আফ্রিকার কালাহারি মরুভূমির পূর্ব দিকে উচ্চভূমিতে অবস্থিত নাতিশীতোষ্ণ তৃণভূমি, স্থানীয় ভাষায় ভেল্ডা নামে পরিচিত। এই তৃণভূমির ঘাসগুলো ছোট ছোট নরম প্রকৃতির হয়। ঘাসের পাতায় কাঁটা থাকে না, ফলে পশুচারণের ক্ষেত্রে আদর্শ। এই তৃণভূমি উৎকৃষ্ট ঘাস হলো আলফা, হে, ক্লেভার প্রভৃতি। এই তৃণভূমি প্রচুর পরিমাণে গবাদি পশু ও ঘোড়া পালন করে। পরের প্রশ্ন দেখো, যে কোনো 2 প্রশ্ন উত্তর দাও, প্রত্যেকটির মান 5 করে। প্রথম প্রশ্ন দেখো, উদাহরণসহ পর্বতের শ্রেণী বিভাগ করো। উত্তর দেখো, উৎপত্তি ও গঠন অনুসারে পর্বতকে 4টে ভাগে ভাগ করা যায়। 1 নম্বর ভঙ্গিল পর্বত, স্তূপ পর্বত, আগ্নেয় বা সঞ্চয়জাত পর্বত, ক্ষয়জাত পর্বত। উত্তর দেখো, ভঙ্গিল পর্বত পাললিক শিলায় ভাঁজ পড়ে বহুদূর পর্যন্ত বিস্তৃত যে পর্বতের সৃষ্টি তাকে বলে ভঙ্গিল পর্বত। উদাহরণ ভারতের হিমালয়, উত্তর আমেরিকার রকি, দক্ষিণ আমেরিকার আন্দিজ প্রভৃতি। পরের পয়েন্ট দেখো, স্তূপ পর্বত শিলায় ফাটল ও চুক্তির ফলে চাপটা চূড়া বিশিষ্ট অল্প দূর বিস্তৃত যে পর্বতের সৃষ্টি তাকে স্তূপ পর্বত বলে। উদাহরণ ভারতের সাতপুরা, ইউরোপের ব্ল্যাক ফরেস্ট।
প্রভৃতি। এবার পরের প্রশ্ন পয়েন্ট, আগ্নেয় বা সঞ্চয়জাত। দেখো, ভূ অভ্যন্তরস্থ ম্যাগমা লাভারূপে নির্গত হয় সঞ্চয়ের ফলে শঙ্কু আকৃতির জ্বালা মুখযুক্ত অল্প বিস্তৃত যে পর্বতের সৃষ্টি করে তাকে আগ্নেয় পর্বত বলে। উদাহরণ ভারতের ব্যারেন, জাপানের ফুজিয়ামা, ইটালির ভিসুভিয়াস। পরের পয়েন্ট দেখো, ক্ষয়জাত পর্বত। প্রাচীন কোন পর্বত বিভিন্ন বহির্জাত শক্তির ক্ষয়ের প্রভাবে বহু বছর ধরে উচ্চতা হ্রাসপ্রাপ্ত হয়ে অবশিষ্ট বা ক্ষয়জাত পর্বতে পরিণত হয়? উদাহরণ ভারতের আরাবল্লী, উত্তর আমেরিকার অ্যাপলেশিয়ান প্রভৃতি। এবার 2 নম্বর প্রশ্ন দেখো, মৃত্তিকা সৃষ্টির 5টি নিয়ন্ত্রকের ভূমিকা আলোচনা করো। 1 নম্বর পয়েন্ট, শিলা। শিলা হচ্ছে ভবিষ্যতে মাটি কেমন হবে তা নির্ভর করে শিলার প্রকৃতির ওপর, তবে জলবায়ুর উদ্ভিদ মাটি তৈরিকে প্রভাবিত করে। 2 নম্বর পয়েন্ট দেখো, জলবায়ু। জলবায়ু মাটি তৈরিতে বিশেষ ভূমিকা নেয়। উষ্ণ ও বৃষ্টিবহন জলবায়ুতে তাড়াতাড়ি মাটি তৈরি হয়, আবার শীতল ও শুষ্ক অঞ্চলে মাটি তৈরি হতে সময় লাগে, তাই উষ্ণ ও আর্দ্র অঞ্চলে মাটির গভীরতা বেশি হয়। পরের পয়েন্ট, জীবজগৎ। জীবিত ও মৃত উদ্ভিদ ও প্রাণীর অংশে মাটিতে খুবই কম থাকে, কিন্তু পিঁপড়ে, কেঁচো, ছুঁচো মাটিকে আলগা করে, ফলে জল ও বাতাস মাটিতে প্রবেশ করে। মৃত উদ্ভিদ ও প্রাণী মাটিতে পুষ্টি যোগায়। পরের পয়েন্ট দেখো, সময়। মাটি একদিন তৈরি হয় না, হাজার হাজার বছর, এমনকি লক্ষ লক্ষ বছর লেগে যায় কখনো কখনো। পরের পয়েন্ট কি, নদী কি কি কাজ করে তার সংক্ষেপে আলোচনা করো। আজকে ভিডিও এই পর্যন্ত। এই ভিডিওটি অবশ্যই ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে দ্য স্টুডেন্ট কর্নার চ্যানেল সাবস্ক্রাইব করবে। আর যেসব প্রশ্নগুলি আলোচনা করা হলো, তোমাদের দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন ভূগোল পরীক্ষার জন্য কিন্তু 100% কমন, তাই প্রথম থেকে শেষ অবধি ভালো করে দেখে নিয়ে খাতায় লিখে রাখবে, যাতে পরীক্ষার সময় কোনো অসুবিধা না হয়। তাই এখন থেকে মুখস্থ করতে শুরু করে দাও, তাহলে দেখবে পরীক্ষার সময় কোনো অসুবিধা হবে না। ধন্যবাদ। পরবর্তী কোনো একটি ভিডিও দেখা হচ্ছে, ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো।